২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের বরাদ্দ কমেছে। এ সংক্রান্ত প্রতিবেদনে দেখেছি আমরা। সার্বিক বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ বিমানের সাবেক পরিচালক নাফিস ইমতিয়াজ উদ্দিন। এসব বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। নাফিস ভাই, আমরা জানতে পেরেছি এবং প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রীর বক্তব্য যেটি প্রকাশ পেয়েছে যে এবারে বরাদ্দ পর্যটন এবং বিমান মন্ত্রণালয়ে বরাদ্দ অনেকটাই কমেছে। গতবার যেটি ছিল ২,৪৫৫ কোটি, সেটি এবার নেমে এসেছে ১,৮৮৪ কোটিতে। সব মিলে কেমন মনে করছেন এই বাজেটকে? যে কোনো বাজেট কর্তনই একটু ডিফিকাল্ট ব্যাপার। পর্যটনের ক্ষেত্রে যেটা ছিল আগে, যে বাজেট ছিল সেই বাজেটের শুধু 10% ছিল পর্যটনের জন্য। আর সিভিল এভিয়েশনের কি বাজেট, তাদের ওটা ওদের স্ট্রাকচারাল যে ইমপ্রুভমেন্টগুলো দরকার সেগুলোর জন্য দরকার। আর এয়ারলাইন্সের ক্ষেত্রে হচ্ছে যে ধরেন এয়ারক্রাফট যদি প্রকিওর করতে হয় তা ওটা তাদের নিজস্ব বাজেট, এগুলো লোনের এগেনস্টে নেওয়া হয় ইত্যাদি। তো ওইটাকে খুব একটা এফেক্ট করবে না। কিন্তু পর্যটন আগেও আমার মনে হয় অবহেলিত ছিল, এখনও তাই হবে, আরেকটু বেশি হতে পারে। কিন্তু আমার মনে হয় প্রায়োরিটিসগুলো সেট করতে হবে যে এই বাজেটের মধ্যেই যেহেতু পর্যটন একটা ইনকাম পোটেনশিয়াল আছে বড় রকমের দেশে, সেজন্য পর্যটনকে প্রমোট করার জন্য, ইমপ্রুভ করার জন্য যা যা সার্ভিসেস দরকার সেই দিকে বরং ছোট বাজেটের মধ্যেও আরও বেটার পার্ট অফ দি অ্যালোকেশন যদি দেয়া হয়, আমার মনে হয় সেটা ভালো হবে। আমরা বেসামরিক বিমান অর্থাৎ এভিয়েশন পার্টটা নিয়ে আলোচনা করতে চাই। সেক্ষেত্রে ইন্টার কানেক্টিভিটি বাড়ানোর জন্য মিনিস্ট্রি থেকে শুরু করে আপনারা যারা আছেন খাত সংশ্লিষ্ট এবং যারা এই এয়ারলাইন সংশ্লিষ্ট যারা আছে তারাও কথা বলছেন। সেক্ষেত্রে এখন যেটা আছে ঢাকামুখী বেস সবগুলো এয়ারপোর্ট, কিন্তু সেটি যদি ইন্টার কানেকশন করা যায়, অর্থাৎ সিলেট থেকে সরাসরি চট্টগ্রাম, সিলেট থেকে রাজশাহী কি সৈয়দপুর, এই কানেক্টিভিটির জন্য এয়ারলাইন্সগুলো সেবা দেওয়ার জন্য আছে। কিন্তু সিভিল এভিয়েশন কিংবা সরকার কতটুকু এ খাতে বরাদ্দ কিংবা সহজে কতটুকু দরকার ছিল এই বাজেটে? এটার জন্য তো বরাদ্দ কোনো প্রয়োজনই নেই। সিভিল এভিয়েশন অ্যাজ দ্য রেগুলেটরি অথরিটি যাদেরকে ক্যারিয়ার্স যাদেরকে অনুমতি দিচ্ছে অপারেট করার জন্য ডোমেস্টিক্যালি, এরা ডোমেস্টিক ক্যারিয়ার্স অবভিয়াসলি, তাদেরকে বলে দেবে যে ইউ ক্যান ডু ফ্লাইট সিলেট থেকে চিটাগং, চিটাগং থেকে যশোর, হোয়াট এভার। এই এয়ারপোর্টগুলো তো 100% অপারেশনাল, এক পয়সাও এখানে এক্সট্রা খরচ হবে না। সংকটের জায়গায় যেটি আছে এয়ারলাইন্সগুলো যেটি বলে বরাবরই অভিযোগ, সেটা হচ্ছে ফুয়েল কস্ট এবং হচ্ছে ট্যাক্সেশন। এই ট্যাক্স যেহেতু ফুয়েল কস্ট আমাদের এখন বেড়ে 95 থেকে যুদ্ধের পরে মধ্যপ্রাচ্য সংকটের পরে 95 টাকা প্রতি লিটার থেকে শুরু করে এখন 150 টাকায় চলে গেছে, অর্থাৎ 50% প্রায় বেড়ে গেছে, 50-55%। যদিও সেটা 205 টাকায় উঠে গিয়েছিল, সেটা নেমে 150 টাকায়। সেক্ষেত্রে ফুয়েল কস্ট যেহেতু একটা বিমানের সবচেয়ে বড় ব্যয়ের একটি অংশ হয় যাত্রাপথে, সেক্ষেত্রে এটি কস্ট আরও কমানো দরকার কিনা এবং কিংবা সরকার ট্যাক্স কমাতে পারে কিনা এভিয়েশন শিল্প সম্প্রসারণে? জেট ফুয়েলের দাম বেড়েছে, কবে কমবে উই ডোন্ট নো। এইটা এয়ারলাইনরা নিজেরা বহন করতে পারবে না, কারণ প্যাসেঞ্জার ক্যারেজ করে এয়ারলাইনগুলো প্রফিটেবল হতে পারে না। এটা ভীষণ ব্যয়বহুল একটা অপারেশনস। ট্যাক্সের বিষয়টা হচ্ছে এটা গভর্নমেন্ট, আপ টু দি গভর্নমেন্ট। এখন কিন্তু ট্যাক্সটাও ইজ পাসড অন টু দি প্যাসেঞ্জার, বাড়লেও তাই হবে। কিন্তু গভর্নমেন্ট যদি চিন্তা করে যাচ্ছে এই এয়ারলাইন্সগুলোকে অপারেশনাল রাখা, আর যতই টিকিটের দাম বাড়বে ততই প্যাসেঞ্জারের সংখ্যা কমবে। তো এই দিক থেকে জেট ফুয়েলটা যেহেতু গভর্নমেন্টের কন্ট্রোলে না, আন্তর্জাতিক বাজারে যে দাম সেই দামে কিনতে হয়, ট্যাক্সের ব্যাপারটা গভর্নমেন্ট কনসিডার করতে পারে। সেক্ষেত্রে সেই জায়গা থেকে সরকার কতটুকু কাজ করতে পারে? ট্যাক্সেশন অতীতেও যেহেতু ছিল, এখনও আছে, যেহেতু ফুয়েল কস্টটা বেড়ে গেছে, সরকার এখানে কমাবে কিনা কি মনে করেন? আমি তো জানি না কমাবে কিনা, কিন্তু আমি মনে করি যে কমাতে পারে। কারণ আমার আগেও মনে হতো যে এই ট্যাক্সটা খুব বেশি, এবং ট্যাক্স কিন্তু সব সময়ই প্যাসেঞ্জার দিয়েছে। আমাদের টিকিটিংয়ের পড়া চলে যে 1/3 ট্যাক্স দিতে হয় এয়ারপোর্টে। আমার যে 6,000 টাকা যদি টিকিটের মূল্য হয়, সেখানে প্রায় 2,000 টাকায় আবার ট্যাক্স দিতে হয়। সেক্ষেত্রে সরকারের এই পরিকল্পনা কিংবা যারা অংশীজন আছে তাদের সাথে তো বরাবরই আলোচনা হয়। সেক্ষেত্রে আপনারা যারা বিমানে ছিলেন এর আগে, তারা আসলে কিভাবে দেখেন যে আরও কী ট্যাক্স কিংবা পার্কিং, হ্যান্ডলিং চার্জ, সব কিছু চার্জ কমানো কতটা পসিবল? অবশ্যই পসিবল, কারণ আপনার তো কম্পিটিটিভ মার্কেট প্রাইসিং হতে হবে। আশপাশের দেশগুলোতে কত চার্জেস আছে তার সাথে সামঞ্জস্য রেখে, সমন্বয় করে, সমন্বয় লাগবে না, জাস্ট সামঞ্জস্য রেখে
অল দিস চার্জেস, হ্যান্ডলিং চার্জেস, পার্কিং চার্জেস, যত কিছু সিভিল এভিয়েশন চার্জ করে সবগুলো আমরা সবার থেকে হায়ার। পর্যটনে আমরা কথা বলতে চাই একটু। ভারত, পাকিস্তান, নেপাল, এ পাশে মালদ্বীপ, আমাদের সারাউন্ডিং এরিয়ায় যে দেশগুলো আছে দক্ষিণ এশিয়ার, দক্ষিণ এশিয়ার দেশগুলোর পর্যটনের যে আয়, সেটি বৈদেশিক আয় বলি, ইন্টারনাল বলি, সব কিছু তাদের সর্বোচ্চ পরিমাণ। কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশে আমরা সেই আগের সেই ধারাবাহিকতা রয়েছি, এখনও 3%, যদিও সরকারি এবার প্ল্যান হচ্ছে আগামী 5 বছর কি 3 বছরের মধ্যে সরকার এটি 6 থেকে 7% করতে চায় জিডিপি। সেই ধারায় পর্যটন খাতের যে বরাদ্দ আমরা দেখছি, গত বছরও মনে হয় 45 কোটি টাকা ছিল, এবার হয়তো কিছুটা বেড়েছে, হয়তো বেশি 60 হবে কিংবা এরকম। যদিও বাজেটের আকার কিন্তু গতবারের তুলনায় এবার কমেছে পর্যটন খাতে। আপনি কি বলেন, পর্যটন খাতের উন্নয়নে আরও কতটা পদক্ষেপ নেওয়া দরকার সরকারের? এটা একটা সম্ভাবনাময় ক্ষেত্র, ট্যুরিজম। এখন যেই বরাদ্দ দেয়া হয়, এই বরাদ্দগুলো কোথায় যায় সেটা দেখতে হবে। এই বরাদ্দগুলো যদি এরকম 51 না 61টা অফিস আছে পর্যটন পরিচালন ব্যয় অনেকটা, সেখানে যদি ব্যয় করা হয়, হ্যাঁ, এবং গভর্নমেন্ট বাই ইটসেলফ এটা সাধারণত ইনএফিশিয়েন্ট হয়। আমাদের এখানে বিপিসিরও তাই লেগেসি। এখানটাতে যদি আমরা প্রমোশনের জন্য, ব্র্যান্ডিংয়ের জন্য, কারণ বাংলাদেশে কিন্তু পর্যটনের যে সম্ভাবনা, এটা এক্সপ্লয়েট করা ডিফিকাল্ট হচ্ছে মূলত আপনার এই ব্র্যান্ডিংয়ের জন্য। কিছু কিছু কারণ আছে, নেগেটিভিটি আছে, গরিব দেশ, ঝড় ঝঞ্ঝা ইত্যাদি। আরেকটা বড় নেগেটিভিটি ছিল অন্তত গত 18 মাস ধরে কোন ইলেক্টেড গভর্নমেন্ট ছিল না। যে কোনো ইনভেস্টর, ইনক্লুডিং একটা ট্যুরিস্ট, সে যখন একটা টিকিট কেনে, ও কিন্তু দেখে যে স্টেবিলিটি আছে কোথায়। তা এখন ফর্চুনেটলি একটা ইলেক্টেড গভর্নমেন্ট এসছে, স্টেবিলিটি হচ্ছে। এখন যেটা ব্যয় করতে হবে সেটা হচ্ছে, যেহেতু এই সেক্টরটা আসলেই যথেষ্ট পোটেনশিয়াল আছে এখানে, সেই জন্য এটাকে ট্যুরিজম বাংলাদেশে প্রমোট করা, এবং ট্যুরিজম বাংলাদেশে প্রমোট করার প্রচুর আছে, ক্ষেত্র আছে। যেমন ধরেন, আমরা ধরে নেই যে ট্যুরিজমের সময়টা হচ্ছে আপনার নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মানে শীতকালটা, 5 মান্থ, 5 মাসের ধরতে পারেন। কিন্তু আসলে তা না। আপনার ম্যাঙ্গো সিজন, মানে যেটা আমাদের মধুমাস বলে, আপনার আম, লিচু, আনারস, ইজিলি এগুলো ট্যুরিজমের। আমি গত 10 বছর ধরে এই বিইউপির MBA প্রোগ্রামে বলে আসছি যে এই জিনিসগুলো, ভিজিট টু দিজ প্লেসেস, দেখবে। আপনারা দেখবেন, বাইরে গিয়েছেন, দেখেছেন অ্যাপল অর্চার্ডে নিয়ে যায়, ভিনিয়ার্ডে নিয়ে যায়। হ্যাঁ, আমরাও কিন্তু এটা করতে পারি। তারপরে হচ্ছে আপনার যে রেইনি সিজন ইন বাংলাদেশ, সারাটা বাংলাদেশ একটা ফ্লোটিং লেক, এরকম অদ্ভুত এবং অদ্ভুত সুন্দর দৃশ্য। কারণ বাংলার রূপ কিন্তু বর্ষার রূপ, এটাকে সেল করা যায়। তখন কি হয়, আপনার ট্যুরিস্ট সিজনটা 5 মাসের জায়গায় 12 মাস না হলেও 10 মাস করা যায়। এরকম অনেকগুলো হয়েছে, যেমন হাওড়ে আগে ছিল না, এখন হাওড়ে হচ্ছে। তারপরে এখান থেকে আপনার বিভিন্ন রকমের হাউস বোটে করে বুড়িগঙ্গা দিয়ে, তারপর তুরাগ নদী দিয়ে, এসব জায়গা দিয়ে হচ্ছে। সো ইটস কামিং আপ। কিন্তু এই জিনিসগুলোকে প্রমোট করতে হবে, ওই নেগেটিভিটিটাকে ওভারকাম করতে হবে, ব্র্যান্ডিং করতে হবে। আমাদের যে নেগেটিভিটি আছে, এই ব্র্যান্ডিং করে এবং ভেরি ক্রিয়েটিভলি করতে হবে। এবং আমি মনে করি এটা প্রাইভেট সেক্টরে করতে হবে, বিকজ দ্যাটস দ্য কম্পিটিশন। আমরা আলোচনায় আবারও ফিরবো। ছোট্ট একটা রাজধানী প্রেস ক্লাবে এক আলোচনার সময় কথা বলছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, সরাসরি ছিলাম সেখানে। আবারও ফিরছি আলোচনায়। রাজু, আমরা আলোচনা করছিলাম পর্যটন খাত নিয়ে। পর্যটনের যে এখন আমরা দেখছি যে কক্সবাজার, চিটাগং বেস, তারপর ওদিকে সিলেট বেস, সীমান্ত ওয়াইজ আমাদের ট্যুরিজমটা সম্প্রসারণ হয়েছে। মাঝে মাঝে ইন্টারনাল কিছু কিছু জায়গায় রয়েছে। সেক্ষেত্রে ইন্টারনালি আপনিও মাঝে মাঝে এই বয়সে নৌবিহারে যান, আমরা দেখি। সেই ক্ষেত্রে ইনবাউন্ড ট্যুরিজমটা কিংবা ইন্টারনাল ট্যুরিজমটা আরও কতটা সম্প্রসারণ করা যায়, কি সুযোগ রয়েছে, কেমন মনে করছেন? আমরা দেখতে পাচ্ছি যে ডোমেস্টিক ট্যুরিজম আসলেই টেক অফ করেছে। মানুষ এখন আসলে বেড়াতে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। আমি আপনাকে বলেছিলাম যে একটা প্রতিবন্ধকতা হচ্ছে বড় রকমের, যে আমাদের এখানটাতে ওই ইনস্টেবিলিটি যেটা ছিল, নেগেটিভিটি একটা আছে, ঝড়ঝঞ্ঝা ইত্যাদি।
আরেকটি কিন্তু এই যে ট্রাফিক এবং আপনার স্থলপথে যেতে আপনি ট্রাফিকে আটকা পড়বেন। আমি লাস্টে গিয়েছি গত বছরের মে মাসে কক্সবাজার। আমি কক্সবাজারে ঢুকে এয়ারপোর্ট পর্যন্ত আসতে 45 মিনিট লেগেছে। আপনার এই জিনিসটা বড় রকমের একটা প্রতিবন্ধকতা। আর যখন আপনি ডোমেস্টিক ট্যুরিজমকে যদি আরও প্রমোট করতে চান তাহলেও আপনার ওই স্থলপথে যাওয়া সেটা ভীষণ ডিফিকাল্ট, সময় টাইম কনজিউমিং, কখনো বিপজ্জনক ইত্যাদি। আপনাকে জানতে যদি চাই- ফ্লাই করা যায়, এবং এই যে আপনি ঠিকই বলেছেন যে বর্ডার এরিয়াজের যে আমাদের এয়ারপোর্টগুলো আছে, অনেকগুলো আছে, 4-5টা আছে, এই সবকটাই অপারেশনাল আছে বা খুব চট করে অপারেশনাল করা যাবে। এগুলোতে যদি অপারেট করে এবং যে প্রাইভেট ক্যারিয়ারগুলো, এটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষে সম্ভব না, কারণ লেগেসি ক্যারিয়ার, ওদের যে কোনো অপারেশনস ইজ ভেরি ভেরি এক্সপেন্সিভ। একটু যদি বলেন যে যারা উদ্যোক্তা আছে পর্যটন খাতে যারা আসতে চায় তার জন্য অবকাঠামো স্ট্রাকচার নির্মাণ সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ব্যাংক ঋণ, এবং সেখানে হাই ইন্টারেস্ট। কি মনে করেন এটা কমানো দরকার কিনা? আমি মনে করি এখানটা কমানো যায়। ব্যাংকগুলো ডেফিনেটলি অনেক লাভ করে, এবং কারোর লাভ হোক না হোক ব্যাংকের লাভ হয়, কারণ ব্যাংকের সুদ আপনার পে করতেই হবে। এখানটাতে আমি মনে করি যে ট্যুরিজম বাংলাদেশের প্রমোট করা এটা একটা পেট্রিয়টিক কাজ। এটা আমি মনে করি যে যারা ব্যবসায়ী এবং ব্যাংকাররা ব্যবসায়ী, তাদেরও এখানে একটা রোল আছে। তারা যদি লেসার ইন্টারেস্ট রেটে, লোয়ার ইন্টারেস্ট রেটে আমাদের এই দেশে যদি ট্যুরিজম প্রমোট করার জন্য যারা অপারেট করছে অপারেটরদেরকে যদি সহায়তা করে, আমি মনে করি ডেফিনেটলি এটা একটা বড় ভালো অবদান হবে এবং আমরা তারা আলোচনার করতেও শেষ পারে। পর্যায়ে অনেক অনেক ধন্যবাদ হোসে ভাই আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আলোচনা করছিলাম বিমান ও পর্যটন খাতে আসন্ন বাজেটে বরাদ্দ। সার্বিকভাবে আমাদের সাথে আলোচনায় যুক্ত ছিলেন স্টুডিওতে বাংলাদেশ বিমানের সাবেক পরিচালক নাফিসউদ্দিন ইমতিয়াজ।